লেখক নভেন্দু বিশ্বাসের পুনরাবৃত্তি। কলেজের গেটটা পেরোতেই একটা অচেনা পরিবেশ তিথির চোখের সামনে উন্মুক্ত হলো। মানুষে মানুষে ভরা প্রাঙ্গণ, কেউ হাসছে, কেউ গেটের সামনে সেলফি তুলছে, কেউ আবার নতুন বন্ধু পেয়ে আনন্দে চিৎকার করছে। তিথি চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর ব্যাগের স্ট্র্যাপ দু হাতে চেপে ধরল, এগুলো নিজের ক্লাসের দিকে। প্রথমবারের মতো এমন একটা জায়গায় এসেছে সে, যেখানে কেউ তাকে চেনে না, কেউ জানে না সে কেমন, কি পছন্দ করে, তার মনের ভিতরে কি চলছিল। তিথি একজনকে জিজ্ঞেস করলো ফার্স্ট ইয়ার ইংরেজি ক্লাসটা কোন দিকে। তার কথা মতো সে ধীর পায়ে সিঁড়ি বেয়ে উঠতে থাকলো। বাইরে রোদ বেশ ঝকমক করছে, মৃদু হাওয়া বইছে চারিদিকে। জায়গাটা অপরিচিত হলেও মন্দ লাগছিল না তার। কলকাতা তিথির কাছে নতুন শহর। কৃষ্ণনগরের মতন মফস্বল শহর ছেড়ে এত বড় শহরে মানিয়ে নেওয়া যে তার পক্ষে সহজ হবে না, সেটা সে জানে। কিন্তু তাকে মানিয়ে নিতেই হবে, নিজের পায়ে তাকে দাঁড়াতেই হবে। তার মা তার জন্য যে পরিশ্রমটা করেছে, সেটার মূল্য তাকে দিতেই হবে। তিথির যখন 3 বছর বয়স, তখন তিথির বাবা তাদের ছেড়ে চলে যায় একটা অন্য মেয়ের সাথে। তিথির তখনও বোঝার বয়স হয়নি চলে যাওয়া কি। যেদিন প্রথম তিথির বাবা বাড়ি ফিরল না, সেদিন তিথির মা বালিশে মুখ গুজে কেঁদেছিল। তিথি তখন বোঝেনি কেন। সে মাকে জিজ্ঞেস করেছিল, মা তুমি কাঁদছো কেন? মা মিথ্যা বলেছিল সেদিন, ধুলো গেছে রে চোখে। তিথির যখন 7 বছর বয়স, তখন স্কুলের শিক্ষিকা একদিন তাদেরকে মাই ফ্যামিলি বলে প্রজেক্ট করতে দিয়েছিল। ক্লাসের বাকি সবাই রঙিন কাগজে বাবা মায়ের ছবি আঠা দিয়ে লাগাচ্ছিল। তিথি কোনায় বসে বাবার জায়গাটা খালি রেখেছিল। বলেছিল, আমার বাবা তো বাইরে থাকে। ভিতরে ভিতরে তার মনে হতো, সে যদি ভালো হতো তাহলে হয়তো তার বাবা তাদেরকে ছেড়ে যেতেন না। এই বয়সে তিথি তখনও জানতো না তার বাবার ছেড়ে চলে যাওয়ার কারণ। তার মা তাকে জানতে দেয়নি, তাই তিথি নিজেকেই দোষী ভাবতে শুরু করেছিল বাবার চলে যাওয়ার জন্য। এই ভাবনা থেকে এলো একাকিত্ব, বন্ধু না বানানোর ইচ্ছে। তিথির যখন 13 বছর বয়স, সে একদিন মায়ের ব্যাগ ঘাঁটতে ঘাঁটতে ডিভোর্স সংক্রান্ত মামলার কাগজ খুঁজে পেয়েছিল। ততদিনে তিথির বোঝার বয়স হয়েছে ডিভোর্স কি। সে মাকে জিজ্ঞেস করেছিল আসল সত্যিটা। তার মা তার থেকে কিছু লোকাননি তখন আর। কিন্তু তিথির তখন মায়ের কথায় বিশ্বাস হয়নি, রাগ হয়েছিল। মা কি সত্যি চেষ্টা করেছিল বাবাকে আটকানোর, নাকি নিজের মুক্তির কথা ভেবেছিল শুধু? একবার তার কথাও তো তার মা ভাবতে পারত। মায়ের উপর রাগ এতটা হয়েছিল তখন, সে মাঝে মধ্যেই অবাধ্য আচরণ করা শুরু করেছিল। মাঝে মধ্যে রেগে গিয়ে ঘরের জিনিসপত্র সে ছুঁড়ে ফেলতো, না খেয়ে থাকতো। পড়ার কথা বললেই রাগে অন্ধ হয়ে যেত সে। এতটাই অবাধ্য হয়েছিল সে। শেষ অবধি তার মা তাকে এক ডাক্তারবাবুর কাছে নিয়ে গেছিলেন। ডাক্তার কৌশিকী রায় তার জীবনে আশীর্বাদের মতন এসেছিলেন। তার প্রত্যেকটা সেশন এত ভালো ছিল, এত মনোগ্রাহী ছিল, সে সেগুলো জীবনে ভুলবে না। ডাক্তারবাবু তাকে বুঝিয়েছিলেন তার মায়ের কষ্টের কথা। সেও যদি মায়ের অবাধ্য হয় তাহলে তার মা একা কি করবেন। ডাক্তারবাবুর কথায় মনে হয় যেন জাদু মেশানো ছিল। তিথি তার সব কথা অক্ষরে অক্ষরে পালন করত। সবকিছু আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসছিল। তিথি মায়ের কাছে খোঁজ নিত মামলার ব্যাপারে। মা ভেঙে পড়লে সে মায়ের মাথা নিজের কোলে নিয়ে বসে থাকতো। কিন্তু এই সবের মধ্যেও তিথির মধ্যে একটা অদ্ভুত ভয় সৃষ্টি হয়, কাউকে বিশ্বাস করার ভয়। সে সহজে কাউকে বিশ্বাস করতে পারতো না। স্কুলে কেউ তার বন্ধু হতে চাইলে সে তার থেকে দূরে সরে যেত। কেউ ভালোবেসে খাবার শেয়ার করতে চাইলে সে ছুটে পালাতো। তবে এই সবের মধ্যে একটা ভালো দিক ছিল। তিথি বুঝতে পেরেছিল তাকে জীবনে কিছু করে দেখাতে হবে। তার মা তার জন্য যে দিনান্ত পরিশ্রম করে, সেটার যোগ্য মূল্য তাকে দিতে হবে। তাই সে রোজ পড়াশোনা করত মনোযোগ দিয়ে। ফাঁকা সময়ে গল্পের বই আর আঁকার খাতা ছিল তার সঙ্গী। খাতায় সে শুধু অন্ধকারের ছবি আঁকত। মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে তিথি খুব ভালো রেজাল্ট করলো। তারপর সে ঠিক করলো এই মফস্বলের গণ্ডি ছেড়ে বের হবে, মহানগরকে দেখবে। সেই মতো ইংরেজি নিয়ে অ্যাপ্লাই করেছিল সে।
প্রথম কাউন্সেলিং এই হয়ে গেল তার। কাউন্সেলিংয়ের দিন তার মা তার সাথে এসেছিলেন। রাজবাজারের কাছে একটা মেয়েদের হস্টেলে তার থাকার ব্যবস্থা করে তবে তিনি কৃষ্ণনগরে ফিরেছেন। রাজাবাজার থেকে ওদের কলেজটা পায়ে হেঁটে 15 মিনিটের পথ। এর মধ্যে ওর মা কতবার যে ওকে ফোন করেছে তার গুনতি হবে না। ও শেষে রাগ করে মাকে ধমকি অবধি দিয়েছে, তবে মা ক্ষান্ত হয়েছে। ক্লাসরুমে এসে তিথি দেখে তার আগেই অনেকে এসে উপস্থিত। ক্লাসরুম পুরো গমগম করছে। সে দেখে শেষের দিকের একটা বেঞ্চ ফাঁকা, কেউ সেখানে বসে নেই। সে সেই বেঞ্চে গিয়ে বসে, ব্যাগটা বেঞ্চে রেখে একটা বই বার করে মুখ গুজে বসে থাকে। আজ প্রথম ক্লাস, তাই সবাই এসেছে মোটামুটি। কয়েক মিনিট পর একটা মেয়ে এসে তার বেঞ্চে বসে। হ্যালো, আমি নন্দিনী, তুমি? মেয়েটা হালকা হেসে হাত বাড়ায়। তিথি চমকে যায়, কিন্তু মুখে কিছু বলে না। তাকে চুপ করে থাকতে দেখে নন্দিনী একটু অবাক হয়ে যায়। তোমার নাম কি? সে আবার জিজ্ঞেস করে তিথিকে। এবার তিথি নিজের নাম বলতে বাধ্য হয়, কিন্তু তার মুখের ভাব বলে দেয় সে কথা বলতে উৎসাহী নয়। অভিক ছেলেটা ভদ্র, ছাপোষা গোত্রের। 5 ফুট 8 ইঞ্চির ছেলেটার মুখ গোলগাল, হাসলে টোল পড়ে। অভিকের সাথে তিথির পরিচয় হয়েছিল কলেজের লাইব্রেরি রুমে। কলেজে ফাঁকা পিরিয়ড থাকলেই তিথি লাইব্রেরিতে গিয়ে বই পড়তো। সেদিনও সে একটা ডেস্কে বসে ডক্টর ফস্টাসকে নিয়ে একটা বই পড়ছিল। হঠাৎ অভিকই এগিয়ে এসেছিল তার দিকে। তুমি তিথি তো? নন্দিনী বলছিল তুমি নাকি কারোর সাথে কথা বলো না। আমি অভিক, তোমার ক্লাসেই পড়ি, কোনো হেল্প লাগলে বলো আমায়। তিথি সাধারণভাবে মাথা নেড়েছিল শুধু, কিন্তু তিথির মধ্যে অভিক কি দেখেছিল কে জানে। সেদিনের পর থেকে সে তিথির জন্য নোটস জোগাড় করে আনতো। সে কলেজে আসা অবধি তার জন্য অপেক্ষা করত বাইরে। তারপর দুজনে একসাথে কলেজে আসতো। কলেজে লাইব্রেরি রুমে দুজনে একসাথে যেত। এক ডেস্কে বসে দুজনের নোটস শেয়ার করত। অভিক বেশি কথা বলতো, তিথি শুধু তার কথা শুনে যেত। অভিক একদিন তার মায়ের হাতে রান্না করা খাবার তার জন্য নিয়ে এলো। তিথির খুব একটা খারাপ লাগতো না বিষয়গুলো। তিথি বুঝতো অভিক চুপচাপ, নম্র, তার কোনো দাবি নেই। কলেজে খুব বেশি কেউ নেই যাকে নিরাপদ বলা যায়। অভিক সেই কম সংখ্যার একজন, কিন্তু ধীরে ধীরে সবকিছু বদলাতে থাকে। একদিন ক্লাসে তিথি মাথা ধরে বসে আছে দেখে অভিক জিজ্ঞেস করলো, মাথা ব্যথা, জল খাবে? তিথি না বললেও সে বোতল এগিয়ে দিল। এই ধরনের যত্ন তিথি কখনো আগে পায়নি। তার ভালো লেগেছিল বিষয়টা, কিন্তু একটা অস্বস্তি তার হয়েছিল। কেন সেটা সে বুঝতে পারেনি। অভিকের চোখে কি সেদিন সে অন্য কিছু লক্ষ্য করেছিল? মাঝে মাঝে তিথি ক্লাসে কিছু বললে অভিক মনোযোগ দিয়ে শুনতো, একটু বেশি সময় তাকাতো। তিথি টের পেত বন্ধুত্বের ভেতর অন্য কিছু বাসা বাঁধছে। একদিন গ্রুপ অ্যাসাইনমেন্টে অভিক বলল, তুমি চাইলে আমরা দুজন একসাথে কাজটা করতে পারি। তিথি নিরপেক্ষ গলায় বলল, না, আমি অন্য গ্রুপে ভালো আছি, তুমি অন্য কাউকে নাও। অভিক একটু থমকে গিয়েছিল, তবু জোর করেনি। কিন্তু 2 দিন আগে যেটা ঘটলো সেটা তিথি স্বপ্নেও কল্পনা করতে পারেনি। কলেজ শেষ হতেই বেশ জোরে বৃষ্টি নেমেছিল সেদিন। তিথি দৌড়ে গিয়ে একটা শেডের নিচে দাঁড়িয়েছিল। অভিক দৌড়ে এসে তার ছাতাটা খুলে ধরল মাথার ওপর। নরম স্বরে বলল, এসো, দুজনেই যাই, ভিজে যাবে। তিথি একটু নীরবে বলল, দরকার নেই, আমি চলে যাব, বৃষ্টিটা থামুক। অভিক হেসে বলল, তুমি ভিজে গেলে আমার খারাপ লাগবে, এইটুকু তো করতে পারি, তাই না? এই বাক্যটা তিথির মনে প্রথমবার সতর্ক ঘণ্টা বাজালো। বন্ধুত্বের সুর বদলে গেছে। অভিকের চোখ অন্য কথা বলছিল। ও কিসের জন্য এসব করছে? শুধু বন্ধু বলে, নাকি অন্য কোনো অভিসন্ধি আছে ওর? সন্দেহের রোগটা আবার ফেরত এলো তিথির। তিথি 2 ধাপ দূরে সরে বলল, অভিক, তুমি চলে যাও, আমি একাই যাব। অভিক অপ্রস্তুত হয়ে সেখান থেকে চলে গেছিল। সেদিন হস্টেলে ফিরে অনেক ভেবেছিল তিথি, এই অভিকও যদি ওর বাবার মতন হয়, যদি ওকে ঠকায়। ওর মনে অন্য কোনো অভিসন্ধি নেই তো? সারা রাত ঘুম আসেনি তিথির। অনেক ভাবার পর ও একটা সিদ্ধান্ত নিয়েছিল শেষ অবধি। আজ লাইব্রেরিতে দুজনের দেখা হলো। অভিক বলল, তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ কেন? তিথি সোজাসুজি উত্তর দিল, কারণ তোমার আচরণ বদলাচ্ছে। অভিক একটু চুপ, তারপর বলল, আমি তোমাকে পছন্দ করি। আমি স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে ভালোবাসি। তিথি গভীর নিঃশ্বাস নিল। কোনো নাটক নয়, কোনো ঝড় নয়। খুব শান্ত গলায় বলল, আমরা বন্ধু থাকলে ভালো, তার বেশি হলে আমি সরে যাব। অভিক মাথা নিচু করে বলল, আমি চেষ্টা করব দূরে থাকার, শুধু হঠাৎ করে বন্ধুত্ব হারাতে চাই না।
তিথি তাকিয়ে বলল, বন্ধুত্ব থাকবে যদি তুমি সেটা সেই জায়গায় রাখো। অভিক মাথা নেড়ে সম্মতি দিল। তিথি জানে এটাই ঠিক কাজ। কোনো সম্পর্ক সে জীবনে চায় না। সে জানে সম্পর্ক মানে বিশ্বাস, আর সে বিশ্বাস একদিন ভাঙবেই। তার মায়ের মতন এত কষ্ট সে জীবনে নিতে পারবে না। তার থেকে সে একাই ভালো। তার জন্য যদি তার সাথে অভিকের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, তাতেও কোনো আফসোস নেই তার। মাঝে একটা মাস কেটে গেছে। অভিক কথা বলতে চাইলেও তাকে ইগনোর করেছে তিথি। সে এখন কলেজ যায় আর আসে। মাঝের সময়টুকু শুধু সে পড়াশোনায় ব্যস্ত রাখে নিজেকে। সবকিছু স্বাভাবিক চলছিল তিথির জীবনে। হঠাৎ করে একটা খবর আসে। সেদিন তিথি বেঞ্চে বসেছিল একা একা। তাদেরই এক সহপাঠী খবরটা নিয়ে এলো হাঁপাতে হাঁপাতে। মহুয়া ম্যাম ট্রান্সফার হয়ে গেছেন। এক নতুন প্রফেসর এসেছেন আমাদের কলেজে। সেদিন ইংরেজি ক্লাসটা শুরু হলো দুপুর 12টার দিকে। রোদটা তীব্র, কিন্তু ক্লাসরুমের ঘন পর্দা আলোকে খানিকটা থামিয়ে রেখেছে। জানলার পাশে একটা সিলিং ফ্যান ঘুরছে বনবন করে। ছাত্রছাত্রীরা আলাপ করছে, কেউ মোবাইল দেখছে। তিথি মাথা নিচু করে বই খুলে রেখেছে, যদিও তার চোখ তখনও স্থির হয়নি কোনোটাতেই। হঠাৎ দরজা ঠেলে তিনি ঢুকলেন। প্রফেসর সৌমেন্দু সেন। 30-এর ঘরে বয়স, পরনে সাদা লিনেন শার্ট, হাতা কনুই পর্যন্ত গোটানো, চোখে গোল ফ্রেমের চশমা। বেশ আধুনিক, অথচ এক ধরনের পুরনো দিনের সৌন্দর্য আছে ওতে। চুল একটু এলোমেলো, যেন তারা নেই তার কারো জন্য, কিন্তু আবার এক অদ্ভুত শৃঙ্খলা আছে হাঁটায়। তিনি ক্লাসে ঢুকে প্রথমে কিছু বলেন না। চকে টুকরোটা তুলে ব্ল্যাকবোর্ডে লিখলেন, টু লাভ ইজ টু রেজিস্ট। ক্লাস জুড়ে তখন থমথমে নিস্তব্ধতা। সৌমেন্দু সেন পড়াতে শুরু করেন। তার গুরু গম্ভীর গলার স্বরে নিজেকে মোহগ্রস্ত মনে হয় তিথির। তিনি কেবল ইংরেজি সাহিত্য পড়ান না, তিনি যেন ক্লাসরুমের পরিবেশটাকেই বদলে দেন। তার ক্লাসের ভক্তি মন্ত্রমুগ্ধের মতো। তিনি যখন আবৃত্তি করেন, প্রতিটি শব্দ যেন প্রাণ পায়। তিনি জন ডানের কবিতা দিয়ে শুরু করলেন আজ, কিন্তু শেষ করলেন এক বিপ্লবী দর্শনে। কবিতা কেবল শব্দগুচ্ছ নয়, কবিতা হলো লড়াই করে ছিনিয়ে নেওয়ার তাগিদ। একটা জ্বলন্ত আগুন হলো কবিতা। আর এই সমাজ বদলাতে হলে আমাদের প্রত্যেককে কবিতাকে হাতিয়ার করতে হবে। নিজের চিন্তা ভাবনার জগতে বিদ্রোহ আনতে হবে। তার কথা বলার ভঙ্গি, বিষয়বস্তুর গভীরতা সবকিছুই তিথিকে গভীরভাবে টানে। তার বিপ্লবী চেতনা আর কবিতার প্রতি ভালোবাসা তিথির মনে এক নতুন স্বপ্নের জন্ম দেয়। তিথি উপলব্ধি করে যে এই মানুষটির জ্ঞান এবং প্রজ্ঞা তাকে অনুপ্রাণিত করে চলেছে। তার প্রতি শুধু শ্রদ্ধা জাগে না, তার প্রতি এক গভীর টান অনুভব করে সে। ল্যাঙ্গুয়েজ ইজ নট জাস্ট রুলস, ইট এ রিফিউজ। স্যারের ক্লাসে বলা কথাগুলো এখনো মনে ভাসে তিথির। এই রিফিউজ, এই আশ্রয় হয়তো তিথি অবচেতনে খুঁজছিল বহুদিন। সৌমেন্দু অনেকের মতো জোরে কথা বলেন না, তার আত্মবিশ্বাসও নিঃশব্দ। তিথির কাছে এরকম মানুষ নতুন। ছেলেবেলার ভেঙে যাওয়া সংসার, বাবার চলে যাওয়া, মামলার দৌড়ঝাঁপ, এসবের মাঝে সে কখনো শান্ত পরিপক্ক এক পুরুষের পাশে দাঁড়ানোর অভ্যেস পায়নি। সৌমেন্দু পড়াতে পড়াতে মাঝে মাঝে ক্লাসে ছোট ছোট ব্যক্তিগত উদাহরণ দেন। কোনো কবিতা তার জীবনের কঠিন সময় কিভাবে তাকে বাঁচিয়েছে, অথবা কোনো ছাত্রছাত্রীর সমস্যাকে তিনি কিভাবে ধীরে ধীরে উন্মুক্ত করেছেন। তিথি অনুভব করে এই মানুষটা অন্যরকম। কথা বললে মনে হয় বুকের ভেতর জমাট বাঁধা একটা বরফ গলে যাচ্ছে। শুরুটা অবশ্য ছিল খুব সাধারণ। অ্যাসাইনমেন্ট নিয়ে সন্দেহ, কবিতার লাইন বুঝতে অসুবিধা, এসব নিয়ে তিথি ক্লাসের পর 2-1বার দাঁড়িয়েছিল। সেই কথাবার্তা থেকে ধীরে ধীরে গড়ালো আরও অনেক কিছু। সৌমেন্দু কখনোই সীমা ছাড়াননি, তবু এক ধরনের বিপজ্জনক সখ্য তৈরি হচ্ছিল তাদের মধ্যে। তিনি প্রথমে বিশ্বাসই করতে পারেননি তার মতো মেয়ের সঙ্গে কেউ এত মন দিয়ে কথা বলতে পারে। স্যারের দৃষ্টিতে তিথি শুধু একজন ছাত্রী ছিল না, বরং একজন মানুষ, যার অনুভূতি আছে, যার ক্ষত আছে। প্রথমে শুধু কলেজে ক্লাসের পরে কথা হতো, কিন্তু তারপর ফোন নাম্বার দেওয়া নেওয়া হলো। কোনো অছিলায় তিথি প্রথম মেসেজটা করেছিল, তারপর শুরু হলো কথা। এ কথা সে কথা থেকে কথার পাহাড়, কথার সমুদ্র, দিনরাত কথা। তিথি তাকে সব বলতে শুরু করেছিল। তার ছোটবেলার কথা, বাবার চলে যাওয়ার কথা, মায়ের কষ্টের কথা। স্যার সব শুনতেন, বোঝাতেন। জীবন সহজ নয়।
জীবনে এইরকম মোড় আসে যাতে বাধ্য হয় মানুষ অনেক কাজ করতে। স্যার প্রথম তাকে বাবার দিকটা ভাবতে বলেছিলেন। তিথি অবাক হয়েছিল সে কথা শুনে, প্রতিবাদ করেছিল সে, কিন্তু স্যারের যুক্তির কাছে হার মেনেছিল সে। তাদের কথা কখনোই স্বীকারোক্তির বাঁধ ভাঙেনি, কিন্তু শব্দের ফাঁকে, নীরবতার ভেতর, চোখের ভঙ্গিতে একটা গভীর টান ছিল। তিথি লক্ষ্য করতো স্যার তার দিকে তাকালে যেন একটু থমকে যান, বা কোনো ব্যস্ত দিনের শেষে তাকে দেখতে পেলে মুখে ক্লান্তির বদলে অদ্ভুত এক শান্তির হাসি ফুটে ওঠে তার মুখে। তিথির নিজের মনও ধীরে ধীরে জড়িয়ে পড়ছিল। সে এটাকে থামাতে চেয়েছিল, কিন্তু বুঝতে পারছিল এই টান অবিনশ্বর। সৌমেন্দু জানতেন সম্পর্কটা ঝুঁকির, কিন্তু তিথির তীক্ষ্ণ, আহত, দৃঢ়তা মাখা চোখ তাকে দুর্বল করে তুলত। একদিন ক্লাস শেষে তিথি বলেছিল, স্যার আপনি কেন এত এত কাছে চলে আসছেন? সৌমেন্দু একটু থেমে বলেছিলেন, জানি না কেন, সত্যি উত্তর নেই আমার কাছে কোনো। সৌমেন্দু আর তিথি কোনোদিন হাত ধরেনি, কোনোদিন স্বীকার করেনি তারা প্রেমে পড়েছে, তবু পারস্পরিক এক ধরনের আবেগ ছিল যা থেকে তারা দুজনে নিজেকে সরাতে পারছিল না। এ গভীর টান, এ অমোঘ আকর্ষণ যেন বিষ বৃক্ষের মতন শেকড় গেড়েছিল দুজনের মধ্যে। সেদিন ছিল সোমবারের সাধারণ একটা সকাল। ক্লাস তখনও শুরু হয়নি। ক্যাম্পাসে হালকা শীতের বাতাস। তিথি কলেজে ঢুকতেই দেখে গেটের পাশে দাঁড়িয়ে আছেন এক ভদ্র মহিলা। গাঢ় নীল শাড়ি, চোখে ক্লান্তি, দেখে মনে হয় অনেকদিন ঘুম হয়নি তার। তিনি তিথিকে দেখেই এগিয়ে এলেন। তুমি তিথি? তিথি থমকে গেল। মহিলার গলায় কোনো হুমকি নেই, কিন্তু এক অদৃশ্য ভার আছে। ঋণ, বেদনা, ক্লান্তি, দৃঢ়তা সব মিলিয়ে যে স্বর তৈরি হয়, সেই স্বর তার গলায়। আমি সৌমেন্দুর স্ত্রী, তিনি শান্ত গলায় বললেন। তিথির মনে হলো গোটা পৃথিবী যেন স্তব্ধ হয়ে গেছে সেই মুহূর্তে। বুকের ভেতরটা ফাঁকা হয়ে গেল এক মুহূর্তে। সে মাথা নাড়ল। হ্যাঁ, সেই মহিলা বললেন, আমার সঙ্গে একটু বসবে? কলেজের বাগানের একটা বেঞ্চে দুজনে বসলো। চারপাশে ছাত্রছাত্রীর ভিড়, তবু এ বেঞ্চটা যেন এক নিঃসঙ্গ দ্বীপ। কাল সৌমেন্দু আমায় বলেছে ও তোমাকে বিয়ে করতে চায়, আমাদের সঙ্গে থাকতে চায় না ও। ভদ্র মহিলার চোখ মুখ বজ্রের মতো কঠিন। তুমি যদি চাও আমরা সরে যাব ওর জীবন থেকে, শুধু তুমি কি চাও জানতে এলাম। মহিলা ব্যাগ থেকে ফোন বের করলেন। দুটি ছবি খুলে তিথির সামনে ধরলেন। একটি ছেলে, মাথায় ঝাঁকড়া চুল, চোখে নিষ্পাপ হাসি। আরেকটি মেয়ে স্কুলের ইউনিফর্ম পরে বাবার গলা জড়িয়ে দাঁড়িয়ে আছে। এরা আমার দুই সন্তান। মহিলার কণ্ঠ কেঁপে উঠল না, কিন্তু তিথি অনুভব করলো গলার ভেতর একটা অদৃশ্য কাঁটা নড়ে উঠেছে। ওরা বাবাকে খুব ভালোবাসে। মহিলা বললেন, আমি জানি সৌমেন্দুর মন খুব নরম, ও খুব তাড়াতাড়ি মানুষকে গুরুত্ব দিয়ে ফেলে। জানি ও তোমাকে ভালোবাসে। আমি কাঁদতে আসিনি, অনুরোধ করতে আসিনি, শুধু দেখাতে এসেছি ওর জীবনে তোমার বাইরে আরও তিনজন আছে। ওরা জানে না কলেজে তুমি কে, কিন্তু জানলে। একটা দীর্ঘ নিস্তব্ধ বিরতি। তিথির শ্বাস আটকাতে লাগলো। সে ছবির দিকে তাকিয়ে থাকলো। মেয়েটির চোখে বাবার প্রতি গর্ব, যে গর্ব শুধু নিরাপত্তার অনুভূতি থেকে আসে। তিথির বুকের ভেতর হঠাৎ টনটনে ব্যথা উঠল, অপরাধ বোধের মতো, আবার নিজের জীবনের পুরনো শূন্যতার মতো। আমি জানি তোমার দোষ নয়, মহিলা বললেন। তোমার বয়স কম, তোমার মন চায় স্নেহ, তুমি চাও কেউ পাশে থাকুক, কিন্তু তুমিও তো জানো এভাবে কোনো বাড়ি ভাঙে না, ভাঙে সব থেকে ছোটদের জগৎটা। তিথির গলা শুকিয়ে গেল। সে চেষ্টা করলো কথা বলতে। আমি, বিশ্বাস করুন, আমি বুঝতে পারিনি। মহিলা মাথা নাড়লেন। জানলেও মন বাদ মানে না, এটা আমি জানি। এবার তুমি যা ভালো বোঝো। ভদ্রমহিলা উঠে যান সেখান থেকে। তিথি নির্বাক হয়ে বসে থাকে সেই বেঞ্চে ঘন্টার পর ঘন্টা। সারা রাত ঘুমোতে পারেনি তিথি। মেয়েটার মুখটা বারবার মনে পড়ছে তার। মেয়েটার মুখের সাথে ওর মুখের কেমন যেন মিল আছে। নাকি এটাও ভাবছে, স্যার যদি ওর জন্য ওদের ছেড়ে দেয়, তাহলে মেয়েটাও ওর মতন ভেঙে যাবে, টুকরো হয়ে যাবে। ওর ছেলেবেলা এত বড় ভুলও করলো কি করে? আরেকটা তিথিও তৈরি হতে দিতে পারে না, কোনো মতেই পারে না। পর মুহূর্তে তিথির সৌমেন্দুর মুখটা মনে পড়ল। কি সুন্দর সেই মুখ, ওই মুখও ভুলবে কি করে? ওর মনের ভিতর দ্বৈতদয় খেলা করছিল। তারা একবার দরজা খুলছিল, একবার বন্ধ করছিল। পরের দিন সন্ধ্যায় স্যার ক্লাস থেকে বেরিয়ে তাকে দেখে হাঁটতে হাঁটতে বললেন, তিথি, আজ তোমাকে খুঁজছিলাম, একটা কথা বলতে চেয়েছিলাম। তিথি তার কথা থামিয়ে দিল, নরম গলায় বলল, স্যার আর না, এর বেশি নয়।
সৌমেন্দু হতভম্ব হয়ে গিয়েছিল। কি হয়েছে? তিথির চোখ লাল, কিন্তু সে কাঁদল না। সে শুধু বলল, আপনার দুটো বাচ্চা আছে। আমি একদিন নিজে বাবার চলে যাওয়ার যন্ত্রণা অনুভব করেছি। সেই আমি আর দুজন শিশুর থেকে তার বাবাকে কেড়ে নিতে পারবো না। তাদের ভবিষ্যৎ আমার মতন করে দিতে পারবো না। সৌমেন্দু স্তব্ধ দাঁড়িয়ে রইলেন। কিন্তু আমি তোমায়, না স্যার, সেটা হয় না। একজন শিশুর কাছে তার বাবা একটাই, কোনো পৃথিবী তার বিকল্প দিতে পারে না। আপনার আমার গল্পটা না হয় তোলা থাক অন্য কোনো জন্মের জন্য। আপনি ফিরে যান আপনার সন্তানদের কাছে। তিথি আর ফিরে তাকায় না সেদিকে। সে চুপচাপ ফিরে আসে হস্টেলে। সে ঠিক করে কদিন কৃষ্ণনগরে গিয়ে ঘুরে আসবে মায়ের কাছে। সে ভাবে, ঈশ্বরের কি অদ্ভুত খেলা, তাকে দিয়ে কোন পরীক্ষা ঈশ্বর করাচ্ছিলেন। বাড়ি ফিরে এসে দেখে মা তার জন্যই অপেক্ষা করছিলেন। তার জন্য খাবার বানিয়ে রেখেছিল তার মা। মা, জানো, একজন আমাকে বলেছিলেন মানুষ মাত্রই ভুল হয়, আর তাকে যদি আমরা ক্ষমা করতে পারি তবেই আমরা জীবনে এগোতে পারবো। তুমি বাবাকে ক্ষমা করে দাও, দেখবে সব দুঃখ চলে গেছে। আমি তো আছি তোমার, আর কি চাই তোমার। ওর মা হেসেছিলেন কথা শুনে। তাকে আমি কবেই ক্ষমা করে দিতাম, কিন্তু তার জন্য তোর ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল, সেটা যে ভুলতে পারি না। আমি ঠিক আছি মা, খুব ভালো আছি। মায়ের কোলে মাথা রেখেছিল তিথি। নিজের ঘরে ফিরে এসে সে ডুকরে ডুকরে কেঁদেছিল। স্যারের সাথে এত কথা হতো, এখনও তার ভালো লাগে না। কষ্ট হয় সেগুলো ভাবলে, কেন জানি একা লাগে তার। বাড়িতে কয়েকদিন ছুটি কাটিয়ে আবার কলকাতা ফিরে এলো তিথি। কলেজে গিয়ে এসে জানতে পারলো সৌমেন্দু স্যারকে ডেপুটেশনে অন্য কলেজে পাঠানো হয়েছে। তিনি নিজেই নাকি যাওয়ার জন্য তোড়জোড় করেছিলেন। স্যার চলে গেছেন শুনে এক মুহূর্তের জন্য বুকের ভিতরটা ভেঙে গেছিল তিথির, কিন্তু সে নিজেকে ঠিক করে নিয়েছিল। সে জানে এই সব সম্পর্ক ভালোবাসা তার জন্য নয়। এই সব ভাবতে ভাবতে সে এগোচ্ছিল কলেজের বাগানের মধ্য দিয়ে। কোথা থেকে অভিক ছুটে এসেছিল তার কাছে। এই কদিন কোথায় ছিলে? কলেজ আসোনি? বাড়ি গিয়েছিলাম, মা একা ছিল। তিথি রাগ করে না অভিকের কথায়। মা তোমার জন্য তিলের খাজা বানিয়েছিল, তোমাকে দেব ভাবছিলাম, তুমি তো আসছিলে না, তাই আর দেওয়া হয়নি। অভিকের মুখে কাচুমাচু একটা হাসি, বড় ভালো লাগে হাসিটা তিথির। কই দাও দেখি তিলের খাজাটা। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।